নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জামাতে ইসলামের একটা জামায়াতে উলেমায়ে হিন্দ তাদের একটা প্রতিবাদ সভা ছিল কলকাতায় এন্টালির কাছে রামলীলা ময়দানে। সেটা হলো আপনার 10 তারিখ এপ্রিল মাসে। প্রচুর ভিড় হয়েছিল, কলকাতা শহর অবরুদ্ধ হয়ে গেছিল। একটা ছবি ভাইরাল হয়েছে, তীব্র যানজটে দাঁড়িয়ে আছে একটা বাস, সেই বাসের গায়ে লাগানো আছে গেরুয়া পতাকা। হয়তো তাতে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ছবি ছিল বা পবনপুত্র হনুমানের ছবি ছিল। সেই পতাকাকে খুলতে বাধ্য করল যারা ওই জামিয়াতে উলেমায়ে হিন্দের ডাকা সভায় এসছিলেন। ভারতবর্ষ যেখানে 120 কোটির কাছাকাছি সনাতনী, সেখানে গেরুয়া পতাকা যাদের সহ্য হচ্ছে না তাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ বলবো? হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা এসেছিলেন, কিন্তু গেরুয়া পতাকা দেখেই তারা যেরকম চিৎকার করতে শুরু করলেন, যেরকম আস্ফালন করতে শুরু করলেন, বেচারি বাসের চালক বাধ্য হলেন ওই গেরুয়া পতাকাটাকে বাসের গা থেকে খুলে নিতে। আমাদের এখানে তথাকথিত ধর্মনিরপেক্ষরা মুখে কুলু পেটেছেন, লিউকোপ্লাস লাগানো আছেন, বলা যাবে না তো। এর প্রতিবাদ করলেই আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন। গেরুয়া পতাকা হাতে নিয়ে ঘুরলেই আপনি সাম্প্রদায়িক, কিন্তু অন্য পতাকা নিয়ে আস্ফালন করলে, গেরুয়া পতাকা খুলতে বাধ্য করলে আপনি হয়ে যাবেন বিশাল বড় ধর্মনিরপেক্ষ। এদেরকে চিনে রাখুন। এদের জন্যই আজ বাংলার এই পরিস্থিতি। এ তো গেল একটা জিনিস, কিন্তু যেটা নিয়ে সারা দেশ এবং রাজ্য আন্দোলিত সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে 25,752 জন শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিল হওয়া। তারপর থেকে আমাদের রাজ্য সরকার মায়া কান্না শুরু করেছে। সবাই বলছে যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন, তিনি খুব মানবিক, তিনি পরিস্থিতি নিশ্চয়ই কোনো সমাধান করবেন, তার কাছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, হরেকরম্বা প্ল্যান আছে। কিছু না কিছু একটা তো বেরিয়ে যাবে। তো যোগ্য শিক্ষকরা এইসব কথাই তো ভুলছেন না। তারা জানেন এসব ললিপপ দেখিয়ে তাদের আন্দোলনটাকে ভাঙার চেষ্টা করছে। এসএসসির সামনে কয়েকজন অনশন করছেন, আমরণ। শিক্ষামন্ত্রী থুরি, নাট্যমন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা দেখাও করতে যাবেন। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ হলো 16 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে তারা আমরণ অনশন শুরু করবেন। সর্বভারতীয় মিডিয়া অবশ্যই বিষয়টাকে হাইলাইট করবে। আমাদের শিক্ষক শিক্ষিকারা যন্তর মন্তরে যদি অনশন শুরু করেন, আমরণ অনশন, এবং একই সঙ্গে তারা সম্ভবত দিল্লির জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকও করবেন, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নজর অবশ্যই পড়বে। এতে আমার মনে হয় রাজ্য সরকার যে অপরাধটা করেছে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, সেটা এক্সপোজ হওয়া ভীষণ রকম দরকার। বাংলার আয়াতুল্লাহ কি বলেছেন? আর ডিআই অফিস দখল করতে গিয়েছিলেন চাকরি হারারা, সরকারের উপর ভরসা রাখুন, মুখ্যমন্ত্রী মানবিক। আয়াতুল্লাহ যেভাবে শোনা যায় এখানকার ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছেন বেআইনি ভাবে, উনি ভাবেন সবাই বোধহয় ওনার মতো দখলদারির মানসিকতায় বিশ্বাস করে। সে যাই হোক, এখন সমবেত বৃন্দগান শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখুন। আরে মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখলে এই পরিস্থিতি হতো? তিনি তো যোগ্য অযোগ্যদের পার্থক্য করতে চাইছেন না, কারণ অযোগ্যরা তার দলের নেতাদের পয়সা দিয়ে চাকরিটা পেয়েছে। সেই চাকরিটা চলে গেলে তার দলের নেতারা বিপন্ন হবেন, তাদের বাড়িতে চড়াও হয়ে টাকা ফেরত চাইবে। সেটা মুখ্যমন্ত্রী কখনোই চান না।
সেই জন্য তিনি বলছেন যে যোগ্যদের বিষয়টা আগে দেখি, তারপর অযোগ্যদের বিষয়টা ভাববো। আর অযোগ্য যে আছে সেটা তো এসএসসিও বলছে, সিবিআইও বলছে। এসএসসি একটা সংখ্যা দিচ্ছে অযোগ্যদের বিভ্রান্ত করার জন্য, যাতে এটাও একটা ছক। মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজাররা হয়তো বলেছেন, পরামর্শ দিয়েছেন যে এরকম কনফিউজিং তথ্য দেয়া হোক কোর্টে, আদালত বলবে যে যখন আলাদা করাই যাচ্ছে না, বেনিফিট অফ ডাউট দিচ্ছি, সবার চাকরি থাকুক। কিন্তু দেশে তো একটা আইন কানুন আছে, এখানে আইনের শাসন হয়তো নেই, শাসকের আইন আছে বলে বিরোধীরা কটাক্ষ করতেন। মাঝে মাঝে দেখে মনে হয় যে তাদের কটাক্ষটা খুব একটা অমূলক নয়। তো এখন ঝুলি থেকে তো বেড়ালটা বেরিয়ে পড়েছে, এখন কিভাবে শাক দিয়ে মাছটা ডাকা যায় তা নিয়ে নানা ফন্দি ফিকির হচ্ছে। তৃণমূলের নেতাদের বলা হয়েছে যে তোমরা বাম আমলের ঘটনা টেনে আনো, যে 90 সালে আমার মনে আছে যে ওই শিক্ষকদের বয়সের অবসরের সীমা 65 থেকে বামফ্রন্ট সরকার 60 করেছিল, সে নিয়ে খুব আন্দোলন হয়েছিল। তো সেখানে পুলিশ লাঠিচার্জ করেছিল। 35 বছর আগের একটা ঘটনাকে কালাঘাট থেকে তুলে এনে তৃণমূল দেখাতে চাইছে, দেখো লাঠিচার্জ শুধু আমরা করিনি, বাম সরকারও শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে। তো বাম সরকার কি ধোয়া তুলসী পাতা ছিল নাকি? তো বামেরা 35 বছর আগেই কাজ করেছিল বলে 35 বছর পরে পুলিশ লাঠি চালালে তার জাস্টিফিকেশন হবে বামেরা চালিয়েছিল বলে? শুনুন, বামেদের আমলে এসএসসির পরীক্ষা বছরে 2 বার করেও হতো, সেখানে কি দুর্নীতি হয়নি? হয়েছে। দলের সর্বক্ষণের কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেখানেও একটা ন্যূনতম যোগ্যতা ছিল, সম্ভবত ইন্টারভিউ বোর্ডে এই কারচুপিগুলো করা হতো। কিন্তু এরকম লার্জ স্কেলে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি বলে তখনও মামলা হতো। তখনও তো আইনজীবীরা ছিলেন বিকাশবাবুর মতো, তখনও তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছিল, তখনও তো সিবিআই ছিল। হয়েছে কি? হয়নি। এখন এমনই ফেঁসে গেছে শাসক দল, তাই 35 বছর আগের একটা ঘটনাকে সামনে তুলে এনে তারা পুলিশের যে লাঠিচার্জ সেটাকে জাস্টিফাই করতে চাইছে। আবার একদল শুকনো সহানুভূতি জানাচ্ছেন, পুলিশকে একটু মানবিক হতে হতো। অনুপ্রাণিত মিডিয়া সেটাও বলছে, দেখুন অমুক বলেছেন পুলিশকে মানবিক হতে হতো। একদিকে পুলিশ লাঠি চালালো, মুখ্য সচিব কমিশনার পুলিশের ভূমিকা ঠিক হয়নি বলে মৃদু স্বরে বলেও আসল দোষটা চাপিয়ে দিলেন যোগ্য চাকরিহারাদের উপর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অজ্ঞাত পরিচয় লোকদের বিরুদ্ধে এফআইআরও হয়ে গেল, একটা করলো পুলিশ, একটা করলো ডিআই অফিস। তাহলে তুমি লাথি মারবে, সহানুভূতি আহাউহু করবে, ঠিক হয়নি, পুলিশকে সংযত হওয়া উচিত ছিল বলবে, আবার একই সঙ্গে পুলিশ এবং ডিআই কর্তৃপক্ষ অজ্ঞাত পরিচয় লোকজন মানে যারা শিক্ষক তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করবে। চমৎকার, পাপের ঘোড়াটা পূর্ণ হয়ে গেছে। এখন তো তল খুঁজে পাচ্ছে না। রাজ্যের মানুষ জানেন যে কে দায়ী এই ঘটনার পিছনে, যার জন্য এই শিক্ষিত ছেলে মেয়েদের আজকে পথে বসে থাকতে হচ্ছে, অনশন করতে হচ্ছে, দুর্ভাবনায় কাটাতে হচ্ছে। আর রাজ্য সরকার, নাট্যমন্ত্রী বারবার করে বলছেন ভরসা রাখুন আমাদের উপর। ওনাদের হাতে কি জাদুদণ্ড আছে নাকি যে ভরসা রাখবেন? মাননীয়াকে সর্বরোগ হলো বিষণ্ণ করনি, সব সমাধান তার কাছে আছে। সমাধান উনি যেটা করবেন সেটা হচ্ছে সিভিক টিচার চালু করার উদ্যোগ নেবেন। এখন 500 শিক্ষকরা 13,000 টাকা বেতন পান, তারা প্রচুর কাজ করেন, সপ্তাহে 20টা ক্লাস, তারপরে স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনা, বেতন মাত্র 13,000 টাকা। আমি শুনেছি, কাগজেও বলেছি, অনেক 500 শিক্ষক সবজি বেচার কাজও করেন। কোনো পেশা কিন্তু খারাপ নয়, সম্মান নিয়ে সৎভাবে যে কোনো পেশায় মানুষ যুক্ত হতে পারে। তারা 13,000 টাকা মায়না পান, 20টা ক্লাস নিতে হয় এবং তারপর স্কুল ছুটদের স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হয়। এখন যারা পাকা চাকরি করতেন, শিক্ষক অশিক্ষক, তাদেরকে ওই সিভিক টিচার করার পরিকল্পনা আছে।
ধরুন 13,000 থেকে বেতনটা বাড়িয়ে 40-45,000 টাকা করা হলো, তবে কোনো পিএফ গ্র্যাচুইটি নেই, অবসরকালীন পেনশন টেনশন কিছু নেই, যখন আপনি অবসর নেবেন তখন আপনাকে একটা থোক টাকা ধরিয়ে যাবে। এটাই হচ্ছে সলিউশন আমার ধারণা। এর বাইরে কি সলিউশন করবেন? কি সলিউশন করবেন? কি জাদুদণ্ড আছে আপনাদের হাতে যা দিয়ে আপনারা সলিউশন করবেন? আর যারা লেখাপড়া করে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা আবার কেন পরীক্ষায় বসবে? আর যে পরীক্ষা নেবে এসএসসি, যে প্রতিষ্ঠানটির বিন্দু মাত্র বিশ্বাসযোগ্যতা নেই। আমি বারবার করে একটা কথা বলছি, আদালতের উচিত স্বতঃপ্রণোদিত ভাবে পশ্চিমবঙ্গের সরকারি ক্ষেত্রে যে নিয়োগ হবে ভবিষ্যতে, প্রত্যেকটা নিয়োগ হোক আদালতের প্রত্যক্ষ নজরদারিতে। আদালত কোনো কমিটি করে দিক, সেই কমিটি পুরো পরীক্ষা পদ্ধতি পরিচালনা করবে। অ্যাডমিট কার্ড দেওয়া থেকে শুরু করে ওয়েমার্কশিট সংরক্ষণ, প্রকৃত মেধা তালিকা প্রকাশ, সবকিছু তারা করবেন এবং আদালত প্রত্যক্ষ নজরদারি করবেন। এ ধরনের কঠোর পদক্ষেপ দরকার, না হলে পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে সারা রাজ্য জুড়ে যে অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা যাবে না। এই ক্রান্তিকালে আদালতের সক্রিয় ভূমিকা দরকার। পশ্চিমবঙ্গের মানুষ দুহাত তুলে সমর্থন করবে। ভীষণ দরকার প্রতিষ্ঠানগুলোর আস্থা ফিরিয়ে আনা, কিন্তু প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক মণ্ডলী যারা আছেন তারা প্রত্যেকে অনুপ্রাণিত এবং গৃহপালিত। তা এই অনুপ্রাণিত গৃহপালিত লোকজনদের দিয়ে আপনি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা কি করে চালু করবেন? সম্ভব নয়। তাই আদালতকে এগিয়ে আসতে হবে। একটা ওয়েমার্কশিট সংরক্ষণ করেনি, মিরর ইমেজটা নেই, আরে সেগুলো বার করলেই তো হয়ে যেত, তালিকাটা প্রকাশ করলেই তো হয়ে যেত। সেটা করতে পারছে না, করার ইচ্ছাও নেই। অযোগ্যদের চাকরি যাতে থাকে সেজন্য সরকার আন্তরিকভাবে উদ্যোগী এবং মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের বক্তৃতায় অযোগ্যদের প্রতি তার সমর্থন কিন্তু বোঝা গেছে। যখন তিনি বলেন যে এরা অযোগ্য সেটা তিনি বিচার করবেন, সত্যি এরা অযোগ্য কিনা সেটা তিনি বিচার করবেন। ফাইনাল কল উইল বি টেকেন বাই হারসেলফ। ভাবুন, এসএসসি বলছে অযোগ্য আছে, সিবিআই বলছে অযোগ্য আছে, অযোগ্যের সংখ্যা নিয়ে ভিন্ন মত আছে, আর মুখ্যমন্ত্রী এখনো বিশ্বাস করতে রাজি নন যে অযোগ্য বলে আদৌ কেউ আছে কিনা। এর থেকেই বোঝা যায় যে অযোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে প্রশাসনের কি তৎপরতা। একটাই কারণ, অযোগ্যরা শাসক দলের নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরিটাও যদি চলে যায়, সুদ সমেত টাকা যদি ফেরত দিতে হয়, তাহলে তারা যাদেরকে টাকা দিয়েছেন তাদের বাড়িতে গিয়ে চড়াও হয়ে টাকা ফেরত চাইবেন। তখন বাংলা জুড়ে অশান্তি হবে। তাই ধামাচাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে কারা কারা অযোগ্য সেটা তিনি শেষ পর্যন্ত বিচার করবেন। ওই বাংলা প্রবাদটা আবার মনে আসছে, জানেন তো, পাপ বাপকে ছাড়ে না।